রেস্তোরাঁয় খেতে গুনতে হবে বাড়তি টাকা, খরচ বাড়বে মোবাইল কল ও অভ্যন্তরীণ আকাশপথে। শতাধিক পণ্য ও সেবায় বাড়ল শুল্ক ভ্যাট। দল ব্যক্তির গুণগান নয়, পাঠ্য বইয়ে অভ্যুত্থানের গ্রাফিতি বইয়ের সঙ্গে সম্পর্ক বাড়বে শিক্ষার্থীদের, বলছেন শিক্ষাবিদরা। দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এবং চলছে লুটপাট। সকাল সন্ধ্যা কারফিউ জারি, প্রাণহানি বেড়ে 6। স্বাগত এখন বাজারে, সঙ্গে আছে আমি জেনিসিয়া বর্ণা আর আমি মশিউর অনেক। বিগত সময়ে আওয়ামী লীগ সরকার দলীয় গুণগান প্রচারের মাধ্যম হিসেবে পাঠ্য বইকে ব্যবহার করে। শেখ হাসিনার ছবি ও বাণী ছিল অধিকাংশ বইয়ের কাভারে। এবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের আঁকা বাছাই করা গ্রাফিতি, বিভিন্ন মনীষী, কোরআনের হাদিসের বাণী যুক্ত করা হয়েছে এসব বইয়ে। পাঠ্য বইয়ের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক স্থাপনে এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে মনে করেন শিক্ষাবিদরা। 24-এর গণঅভ্যুত্থানের সাক্ষী এসব গ্রাফিতি সংগ্রহেরও পরামর্শ সংশ্লিষ্টদের। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে বিস্তারিত। তখনও বিজয় নিশ্চিত নয়। আন্দোলন তুঙ্গে, চলছে গণহত্যা। এমন সময় দোয়েল চত্বর শহীদ মিনারে মজলুম শিক্ষার্থীদের সমর্থনে রিকশাচালক সুজনের স্যালুট। এরপর সেই স্যালুট দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে। সুযোগ হয়নি স্কুলে পড়বার, তবু সেই স্যালুট সুযোগ করে দিয়েছে পাঠ্য বইয়ের অংশ হবার। 2025 সালের এবারে যে পাঠ্য বই, সেখানে হচ্ছে ওই যে আপনার সেই ঐতিহাসিক স্যালুটের ছবি। মগবাজার মোড়ের এই গ্রাফিতেই 2025 শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিকের 3টি বইয়ের ব্যাখ্যাভারে রাখা হয়েছে। নির্বিচারে জানি গুলি করে মারছে ছাত্র ভাইদেরকে, সেই জন্য আমি একটা সেলুট দিছি। আমার এই সেলুটের মানে আসছিল কি, যারা ঘরে বসে আছিলেন, যারা ঘরে বসে বসে টিভি দেখতেছেন, আপনারা নেমে যান। সংশ্লিষ্টদের মতে বিগত সময়ে পাঠ্য বইকে আওয়ামী লীগ সরকার দলীয় গুণগান প্রচারের পোস্টারে পরিণত করে। তবে এবার বইয়ের কাভার থেকে শেখ হাসিনার ছবি আর বাণী বাদ দিয়ে দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের আঁকা জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি স্থান পেয়েছে। একই সঙ্গে বিভিন্ন মনীষী ও কুরআন হাদিসের বাণীও। শিক্ষার্থীদের আঁকা অসংখ্য গ্রাফিতির মধ্যে সর্বজনীন মানবিক আবেদন এবং দেশপ্রেম সৃষ্টি করে এমন বাছাইকৃত 40টি গ্রাফিতি প্রাথমিক ও মাধ্যমিকের 90টি বইয়ের ব্যাখ্যাভারে স্থান পেয়েছে। এই যেমন 1971 আর 2024 যে একই সূত্রে গাঁথা, চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এই গ্রাফিতি তারই কথা বলে। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ, এই গ্রাফিতি তারই প্রমাণ। স্বাধীনতা সার্বভৌমত্বে হুমকি এলে সব দল মত যে এক হয়ে যায়, এখানে সেটি স্পষ্ট। এই গ্রাফিটিগুলো হচ্ছে আমাদের এই ছাত্র জনতা গণ অভ্যুত্থানের সবচাইতে শৈল্পিক প্রকাশগুলোর একটি। এই মাধ্যমটিও চমৎকারভাবে মানুষ গ্রহণ করেছে। দেওয়ালে দেওয়ালে সারা দেশে এই অভিনব কাজটি তারা করে ফেলেছে। সুতরাং এটাকে একটা আমাদের স্যালুট জানানো দরকার। এই স্বীকৃতির জন্যই আমরা পাঠ্য বইয়ের পেছনে যে গুলো সর্বজনীন আবেদন সৃষ্টি করেছে, তাদের স্বপ্নের কথাগুলো, আমরা সেগুলোকে বাছাই করে এখানে বইয়ের পেছনে দিয়েছি। জুলাই গণ অভ্যুত্থানে গ্রাফিতি এঁকেছেন এমন কয়েকজন শিক্ষার্থীর সাথে আমাদের কথা হয়। দেয়ালে আঁকা গ্রাফিতি যখন পাঠ্য বইয়ে, তখন তাদের অনুভূতি কি? আগে হচ্ছে গিয়ে আমরা সবসময় শেখ মুজিবুর রহমান, তারপর শেখ হাসিনা, শেখ রাসেলের ছবি সবসময় বইয়ে দেখতাম। আমি দেখতেছি কি, মানে অনেক জায়গা থেকে ওই আর্টগুলো আমাদের বইয়ে লাগানো হয়েছে। এখন ওগুলো দেখে নিজেদের একটা আনন্দ যে আমরা এটা অর্জন করেছি, আমরা যে একটা ভালো কাজ করছি বা একটা বিপ্লবের অংশ ছিলাম, সেটা ইতিহাস থেকে এত তাড়াতাড়ি মুছে যায় নাই। জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীরা ভাবেননি তাদের আঁকা গ্রাফিতি তাদেরই পাঠ্য বইয়ে যুক্ত করা হবে। অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগ শিক্ষার্থীর সঙ্গে পাঠ্য বইয়ের সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন শিক্ষাবিদরা।
চব্বিশের গণ অভ্যুত্থানের সাক্ষী এসব গ্রাফিতি সংরক্ষণেরও পরামর্শ সংশ্লিষ্টদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। গ্রেফতার হওয়ার পর পালানো রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক অফিসার ইনচার্জ শাহ আলমকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি হত্যা মামলায় উত্তরা পূর্ব থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল, আর এর মধ্যেই কৌশলে পালিয়ে যান তিনি। আর ঘটনার পরপরই এলাকার স্থানীয় শিক্ষার্থীরা থানার অবস্থান নেন। 24 ঘন্টার মধ্যে পুনরায় তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। শুক্রবার জুম্মার নামাজের পর উত্তরা পূর্ব থানার পাশে বিক্ষোভ করার কথা জানিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় পুলিশের এক সহকারী উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আবার পুনরায় গ্রেপ্তার করতে হবে। আর 2 নম্বর, যারা এই ঘটনার সাথে সংযুক্ত, সে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো উচ্চপদস্থ কর্মকর্তাও হয়, তাকেও এর সাথে গ্রেপ্তার করতে হবে। তাদের সামনে থেকে আসামি চলে গেছে, এখানে তাদের আসলে একটা ব্যর্থতা রয়েছে এবং এই দায়ভার কেউ এড়াতে পারে না। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর দায়ভার আছে। গ্রেফতার করে তাকে আবারও এখানে নিয়ে আসতে হবে, তার দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে আমরা আগামীকাল থেকে কর্মসূচি ঘোষণা করেছি। এটা 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, যদি না গ্রেফতার করা হয় তাহলে আমরা আরও বড় ধরনের কর্মসূচিতে যাবো ইনশাআল্লাহ। বাড়তি ভ্যাট গুনতে হবে হোটেল রেস্তোরাঁয় খেতে, খরচ বাড়বে মোবাইলে কথা বলায়, এছাড়া শুল্ক বাড়ায় আমদানি, ব্যয় বাড়বে আপেল সহ বিভিন্ন ফলে। বৃহস্পতিবার রাতে এমন শতাধিক পণ্য সেবায় ভ্যাট ও শুল্ক বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন এই প্রজ্ঞাপনে দেখা গেছে হোটেল রেস্তোরাঁয় ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এছাড়া বিভিন্ন ফল আমদানিতে শুল্ক 20% থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। তামাক আমদানিতে 60% সম্পূরক শুল্ক বাড়িয়ে 100% করা হয়েছে। ভ্যাট বেড়েছে টেলিফোন ও ইন্টারনেট সেবাতেও। মোবাইল ফোন কলে সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ বিমানের টিকিটে আবগারির শুল্ক 200 টাকা থেকে বাড়িয়ে 700 টাকা করা হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীতে যুবথবু জনজীবন, আর সে খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনিক চক্রবর্তী, জানাবেন যে এই যে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের সহযোগিতা কোনো উদ্যোগ এখন পর্যন্ত চোখে পড়েছে কিনা? অনেক, আজকে যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করে, অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গার উপর দিয়ে। এই শীত বাড়ায় এখন পর্যন্ত আসলে নিম্ন আয়ের যারা মানুষ আছে, খেটে খাওয়া যারা মানুষ আছে, তাদের যে শীতবস্ত্র বিতরণ, জেলা প্রশাসনের পক্ষ থেকে মাত্র 10,000 কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু সামাজিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু আসলে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, কিন্তু প্রয়োজনের তুলনায় সেই শীতবস্ত্র একেবারেই কম। জেলা প্রশাসকের দাবি করেছেন আমার কাছে যে চাহিদাপত্র ইতিমধ্যে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। সেই চাহিদাপত্র অনুযায়ী যদি শীতবস্ত্র অর্থাৎ কম্বল আসে, তাহলে যারা শীতার্ত আছে তাদের মধ্যে আসলে এই শীতবস্ত্রগুলো বিতরণ করা হবে। এই শীত বাড়ায় সব থেকে বিপাকে কষ্টে আছে কিন্তু নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আমি দেখেছি যে খুব ভোরে প্রয়োজনের তাগিদে যারা বাসা থেকে কাজের সন্ধানে বের হয়েছিল, তারা কাজ না পেয়ে কিন্তু আসলে অনেকেই বাসায় ফিরেছে, এবং যারা আসলে এই সড়কের পাশে কাজের জন্য অবস্থান করছে, তারা কিন্তু এখনো কাজ পায়নি। কিছুক্ষণ আগে চুয়াডাঙ্গায় আসলে সূর্যের দেখা মিলেছে, কিন্তু সেই সূর্যের উত্তাপ কিন্তু পাওয়া যাচ্ছে না। তো সব মিলিয়ে কিন্তু আসলে এই শীত সব থেকে সাধারণ যারা মানুষ, তাদের কিন্তু আসলে দুর্ভোগ বয়ে এনেছে। পাশাপাশি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে যে সামনে যে দিনগুলো আসছে, সেই দিনগুলো কিন্তু আরও ভয়াবহ। অর্থাৎ জানুয়ারি মাসে 17-18 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আরও নিচে নেমে আসবে। সেই সময় কিন্তু আসলে ভয়াবহ চিত্র তৈরি হবে চুয়াডাঙ্গায়। এছাড়া শীত বাড়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলার যে 4টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেই 4টি স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু প্রতিনিয়ত আসলে রোগীরা ভর্তি হচ্ছে। এইসব ভর্তি হওয়া রোগীর মধ্যে শিশু এবং বয়স্কদের সংখ্যায় আসলে বেশি। চিকিৎসকদের পক্ষ থেকে এই শীতের সময় শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তো শীত নিয়ে পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে অনেক, আমার কাছে এই ছিল সবশেষ। সারা দেশে মৃদু শৈত্যপ্রবাহ চলছে, চুয়াডাঙ্গাতেও তাই। আর সে বিষয়ে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী। এবার একটু বাজারের প্রসঙ্গে চলে যাব। বরগুনার বাজারে বেড়েছে নদীর মাছের দাম। কেজিতে দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। আর এই নিয়ে আরও জানাতে বরগুনা সদরের পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন যে এই যে মাছের দাম বাড়ার পেছনের কারণ কি বলছেন, সরবরাহ পরিস্থিতি কি দেখছেন, আর ক্রেতা বিক্রেতাদের এতে মতামতে কি?
অনেক প্রথমেই আমি শীতকালীন একটি মাছ সম্পর্কে আপনাকে পরিচিত করিয়ে দিতে চাই। এখানে একটি মাছ রয়েছে যেটি নদী কিংবা মোহনায় বেশি পাওয়া যায় এবং যে মাছটির নাম হচ্ছে তুলডান্ডি। স্থানীয়ভাবে বা আঞ্চলিক ভাষায় এটাকে তুলাডাটি মাছ বলে, যেটি বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং ইন্দোনেশিয়াতে বেশি পাওয়া যায় এবং IUCN এর মতে এই মাছটি কিন্তু এখনো বিলুপ্ত প্রায় না, তবে একেবারে নগণ্য পরিমাণ পাওয়া যায়। সেই তুলাডাটি মাছ বরগুনা বাজারে পাওয়া যাচ্ছে এবং এই মাছটি গত সপ্তাহেও 350 টাকা কেজি হিসেবে বিক্রি হলেও বর্তমানে বিক্রি করা হচ্ছে 400 টাকায়। এবং অন্যান্য মাছের ক্ষেত্রেও আমরা দেখেছি শীতের কারণে, বিশেষ করে জেলেরা এখানকার, আপনি যেটি বললেন যে মাছের সরবরাহ কেন কমেছে, জেলেরা আমাদের জানিয়েছেন যে শীতের কারণে তাদের মাছ শিকার কিছুটা ব্যাহত হচ্ছে। আর একদিকে জেলেদের অভিযোগও রয়েছে, এখানকার স্থানীয় জেলেরা আমাদের জানিয়েছেন যে পাথরঘাটায় ট্রোলিং ট্রলার ব্যবহার করে নিষিদ্ধ জালে সেখানে নির্বিচারে মাছ শিকার করা হয়। এর কারণে সামগ্রিক মৎস্য খাত কিছুটা হুমকির সম্মুখীন হতে পারে বলে তারা শঙ্কা জানিয়েছেন। এবং পাথরঘাটায় খোঁজখবর নিয়েছি, কিংবা পাথরঘাটা মৎস্য অবদান কেন্দ্র এবং যে আমাদের বরগুনাতে যে এখানে তালতলিতে আরো একটি মৎস্য উপকেন্দ্র রয়েছে, ফকিরহাট মৎস্য উপকেন্দ্র, সেখানকার খোঁজখবরও আমরা নিয়েছি এবং জেনেছি যে ইলিশের সরবরাহ একেবারেই কম এবং ইলিশের একটি মৌসুম নয়। সেখানে এখানকার স্থানীয় নদ নদীতে যে ইলিশ পাওয়া যায় তার মন বিক্রি করা হচ্ছে আকৃতি ভেদে। বড় আকৃতির যে ইলিশগুলো তার মন বিক্রি করা হচ্ছে 1 লক্ষ থেকে 1,20,000 টাকা এবং মাঝারি আকৃতির ইলিশগুলো বিক্রি করা হচ্ছে 80 থেকে 90,000 টাকা মন দরে। এবং স্থানীয় বাজারেও আমরা ঘুরে দেখেছি এখানে ইলিশের কেজি, বড় আকৃতির ইলিশ খুবই কম এবং সেগুলো কেজি হিসেবে বিক্রি করা হচ্ছে 2600 থেকে 3000 টাকা এবং মাঝারি আকৃতির ইলিশগুলো বিক্রি করা হচ্ছে 2100 থেকে 2200 টাকা। এবং ছোট আকৃতির ইলিশও রয়েছে, যদিও সেগুলোই ট্রোলিং ট্রলারে কিংবা নিষিদ্ধ জালে শিকার করে এসব বাজারে কিংবা মৎস্য অবদান কেন্দ্রে বিক্রি করা হয় বলে স্থানীয় যে জেলেরা আমাদের জানিয়েছেন। সেগুলো বিক্রি করা হচ্ছে 600 থেকে 1000 টাকা কেজি পর্যন্ত এবং সেগুলো একেবারেই ছোট, যেগুলো মাছগুলো নিষিদ্ধ, ঝাটকার যে আকৃতি নিষিদ্ধ করা হয়েছে একেবারে ছোট আকৃতির সেই ইলিশগুলো এখানে পাওয়া যাচ্ছে। আর অন্যান্য মাছের ক্ষেত্রে শীতকালীন বাজারে যেসব মাছ রয়েছে, আইর, কাউইন, মেদ কিংবা নদীর পাঙাশ, সেগুলো বিক্রি করা হচ্ছে 700 থেকে 1000 টাকা কেজি পর্যন্ত। কার্প জাতীয় যে মাছগুলো রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে, রুই কাতলা যে মাছগুলো রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে 300 থেকে 350 টাকা। অন্যান্য মাছের ক্ষেত্রেও আমরা দেখেছি যে দাম 20 থেকে 50 টাকা পর্যন্ত কেজিতে বৃদ্ধি পেয়েছে, তবে কিছুটা দাম অপরিবর্তিত রয়েছে। চাষের মাছের, চাষের তেলাপিয়া কিংবা পাঙাশ কিংবা এখানে যে অন্যান্য মাছ রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে 180 থেকে 200 টাকা কেজিতে। তো এই ছিল বরগুনার পাইকারি বাজার থেকে মাছের সরবরাহ এবং দরদাম নিয়ে আমার কাছে সব শেষ। অনেক বরগুনা থেকে সহকর্মী জিয়াদ মাহমুদ জানাচ্ছিলেন সেখানকার মাছ বাজারের সব শেষ। পতিত জমিতে কমলার বাগান করে তাক লাগিয়েছেন দিনাজপুরের এক উদ্যোক্তা। প্রতিটি গাছে এসেছে আশানুরূপ ফল। আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি বাগান তৈরিতে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। সোহেল রানার প্রতিবেদন। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নিতাইশা এলাকার উদ্যোক্তা বদরুল আলম, তার বাগানে ঢুকলেই চোখে পড়বে 3 জাতের কমলা। 4 বছর আগে 4 বিঘা জমিতে তিনি শুরু করেন কমলার বাগান। তার বাগানে রয়েছে দার্জিলিং, চায়না, ভুটান সহ বেশ কয়টি জাতের কমলার গাছ। আর এসব গাছে থোকায় থোকায় আছে কমলা, যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন অনেকে। অনেকদিন থেকেই ফেসবুকে দেখতেছি ঘোড়াঘাট একটা কমলার বাগান হয়েছে। আমি ঢাকা থেকে আসছি, আমার কমলা দেখলাম, আমার ভালো লাগলো। আর ফলের মান খুব ভালো আর খাইতেও মিষ্টি। এই প্রথম আর কি গাছ থেকে পেরে কমলা খাইলাম, যাক সুন্দর অনুভূতি আমার হয়েছে। আমরা ভবিষ্যতে এরকম একটা বাগান করার চেষ্টা আর কি করব, কারণ এত সুন্দর একটা বাগান। বাগানে থাকা 400টি কমলা গাছের প্রতিটিতে খরচ গুনতে হয়েছে 1500 টাকা। আর প্রতিটি গাছ থেকে কমলা বিক্রি হচ্ছে 3 থেকে 4000 টাকা। এগুলোতে ভালো সাড়া পাচ্ছি, মানুষের অর্গানিক একটা বাগান থেকে ফ্রেশ খাওয়ার ইচ্ছা আছে এবং আমি অনেক খুশি যে তারা আসতেছে এবং সৌন্দর্য উপভোগ করতেছে। দেশে কমলার উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি পুষ্টি চাহিদা মেটাতে কমলা বাগান তৈরিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা কৃষি বিভাগের। এবং অন্যান্য ফসলের তুলনায় এই ফসলে রোগবালাইয়ের আক্রমণ কম এবং চাষ পদ্ধতি সহজ এবং বারবার কৃষককে বেশি পরিমাণে ব্যয় করতে হয় না। আমরা ঘোড়াঘাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সবসময় কৃষকদেরকে কারিগরি সহযোগিতা দিয়ে আসি। দিনাজপুরের ঘোড়াঘাটে 30 হেক্টর জমিতে রয়েছে কমলার বাগান, যেখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে শতাধিক বেকার যুবকের। সোহেল রানা, এখন হিলি। ঝালকাঠিতে এক সময় মৃৎশিল্পের জমজমাট বাজার ছিল,
তবে বর্তমানে টিকে থাকতে পারছে না ঐতিহ্যবাহী এই শিল্প। বিভিন্ন সমস্যার সাথে এই খাতকে ভোগাচ্ছে পৃষ্ঠপোষকতার অভাব। আর সংশ্লিষ্টরা বলছেন, সরকারি উদ্যোগ না নিলে এই শিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। আলামিন তালুকদারের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম এলাকায় মৃৎশিল্পের সাথে জড়িয়ে আছে কুমার সম্প্রদায়। মাটি দিয়ে বিভিন্ন তৈজসপত্র তৈরি করেই ঘোরে তাদের ভাগ্যের চাকা। তবে বাজার ভরে গেছে প্লাস্টিক ও মেলামাইন দিয়ে তৈরি নানা পণ্যে। ফলে আগের তুলনায় কমেছে মাটির তৈরি সামগ্রীর কদর, কমেছে ব্যবহার। জেলার সদর উপজেলার নবগ্রাম, নলছিটির কুমারখালী সহ রাজাপুর ও কাঠালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাটি দিয়ে জিনিসপত্র তৈরিতে একসময় ব্যস্ত থাকত হাজারের বেশি নারী পুরুষ। তবে চাহিদা কমায় ও উৎপাদন খরচ বাড়ায় এই শিল্পের সাথে জড়িত অনেকেই পেশা বদল করে বেছে নিচ্ছেন অন্য পেশা। বংশ পরম্পরায় পাওয়া এ পেশার সঙ্গে এখনও যারা জড়িয়ে আছেন তারাও ভুগছেন অস্তিত্ব সংকটে। অনেক কিছু তৈরি করা হয়, আমার পরিবারও এই কাজই করে এবং আমি আমার পরিবারের সাথে এই কাজে সহায়তা করি। মেলামাইন এবং প্লাস্টিক বাইরে আমাদের এই মৃৎশিল্প খুবই বিলুপ্তির পথে চলে। মাল চলে না, তারপরে বিভিন্ন সমস্যা, অর্থনৈতিক সমস্যার কারণ অনেকে কাজ ছাড়িয়ে অন্য কাজে জড়িত হয়েছে। যদি কোনো সরকারি পৃষ্ঠপোষকতা পাই তাহলে আমরা ভালোভাবে টিকে থাকতে পারবো এবং জীবিকা নির্বাহ করতে পারবো। যেখানে 5 বছর আগেও এই পেশার সাথে জড়িত ছিল 200-রও বেশি পরিবার, সেখানে বর্তমানে মাত্র 10 থেকে 12টি পরিবার এ পেশায় যুক্ত আছে। মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন পেশাদার মৃৎশিল্পীরা। আর গ্রামীণ ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রশিক্ষণ সহ আর্থিক সহায়তার কথা জানালেন বিসিকের এই কর্মকর্তা। আধুনিক টেকনোলজির ব্যবহার না করার কারণে এই শিল্পে কিছুটা বিলুপ্ত হয়েছে, বাট এইটার কিন্তু অন্য রকমের একটা ইম্পর্টেন্স আছে। বিদেশেও রপ্তানি করা হচ্ছে। আমরা তাদেরকে প্রশিক্ষণ সহ অন্যান্য টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি, তাদেরকে ঋণ সহায়তাও দিয়েছি। এছাড়াও যদি তাদের অন্য কোনো সহায়তা বিসিক থেকে প্রয়োজন হয়, আমরা তাদেরকে সেই সহায়তা দেব। হাজার বছরের বাঙালি সংস্কৃতি ধরে রাখতে মৃৎশিল্প রক্ষায় কর্তৃপক্ষ উদ্যোগী হবেন, এমনটাই আশা সংশ্লিষ্টদের। এখন ঝালকাঠি। প্রায় 20 বছরেও শেষ হয়নি টাঙ্গাইলের বাসাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কাজ। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় 2 লাখ মানুষ। আগামী বছরের মধ্যে কাজ শুরুর কথা বলছে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। বিস্তারিত কাউসার আহমেদের প্রতিবেদনে। প্রায় 2 দশক আগে শুরু হয় টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ। কথা ছিল 1.5 বছরে শেষ হবে নতুন ভবনের নির্মাণ ও পুরনো ভবনের সংস্কার কাজ। তবে 20 বছরেও আলোর মুখ দেখেনি 4,96 লাখ টাকা ব্যয়ের এই প্রকল্প। নির্মাণাধীন ভবন পরিত্যক্ত অবস্থায় থাকায় ভুতুড়ে রূপ নিয়েছে। রোগী ও স্বজনরা বলছেন, পুরাতন ভবনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেক রোগীকে। এছাড়া ইকো ইসিজি মেশিন না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। মেশিনটা আসলে আমাদের ইকো হতো, ইসিজি হতো, হাড়ের ডাক্তার আসতো। আরেকটা ভবন হইলে জায়গাটা অনেক ভালো হবে, সবাই চিকিৎসা আমরা ভালোভাবে পেয়ে থাকবো। রোগী ভিড় হয়ে থাকে, ডাক্তার কম, পরীক্ষা নিরীক্ষা করতে দেখা যাচ্ছে, পাশাপাশি ক্লিনিকে রেফার করে, এক্ষেত্রে লোকদের বাড়তি টাকা খরচ হয়। পুরাতন ভবনে জায়গা সংকটের কারণে অনেক মেশিন বসানো সম্ভব হচ্ছে না। এতে চিকিৎসা সেবা দিতে বেগ পেতে হচ্ছে দাবি চিকিৎসকদের। নতুন ভবনটা যদি চালু হতে পারে তাহলে আমি বলবো রোগীদের জন্য যেটা সুবিধা, রোগীরা অনেক বড় একটা হসপিটাল পাবে, সেখানে বেশি রোগী ভর্তি থাকতে পারবে। এবং ডক্টরদের জন্য যেটা সুবিধা সেটা হচ্ছে আমরা প্রত্যেক আলাদা রুমে আরেকটু ভালো করে আরেকটু জায়গা নিয়ে রোগী দেখতে পারবো। 2005 সালে কমপ্লেক্সটি 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হয়। ওই বছরের 24 সেপ্টেম্বর 2টি 4তলা, 1টি দোতলা ও 1টি 1তলা ভবন নির্মাণ এবং পুরনো ভবন সংস্কারে কাজ শুরু করে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ঠিকাদারি প্রতিষ্ঠান। 2006 সালে ঠিকাদার টাকা তুলে নিলেও এখনও বাকি 68% কাজ। প্রতিষ্ঠানটির দাবি, নানা কারণে কাজ শেষ করা সম্ভব হয়নি। চিফ ইঞ্জিনিয়ার চেঞ্জ হইল, তারপরেও যোগাযোগ করলাম, আর কোনো সুরাহা হয় নাই। আমাদের প্রায় শেষ পর্যায়ে ছিল।
আমাদের হিসাবে ছিল প্রায় 90% কাজ। স্বাস্থ্য কর্মকর্তা জানান, নতুন ভবনটি দ্রুত চালু করতে দফায় দফায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হাসপাতাল ভবন ও কোয়ার্টার চালু হলে সেবার মান আরও বাড়বে। আর চলতি বছরের মধ্যে বাকি কাজ শুরু করার আশ্বাস স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের। অবশিষ্ট কাজের জন্য আমাদের একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের পরবর্তী ওপিতে এটা ইনক্লুড করা হয়েছে। ওপিটা অনুমোদন হইলে আবার টেন্ডার করে অবশিষ্ট কাজ ইনশাআল্লাহ আমরা শেষ করতে পারবো। এ অবস্থায় শতভাগ চিকিৎসা সেবা পেতে দ্রুত সময়ের মধ্যে নির্মাণাধীন হাসপাতাল ভবনগুলোর কাজ শেষ করার দাবি স্থানীয়দের। এখন টাঙ্গাইল। দ্রোহের উষ্ণতায় মিলব কুয়াশার ভোরে, এমন স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে দ্রোহ উৎসব আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জুলাই প্রবাহ। এই উৎসবের বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, দ্রোহ উৎসবে কি কি আয়োজন করা হয়েছে একটু জানাবেন, আর উৎসবকে কেন্দ্র করে আয়োজনের এবং দর্শনার্থীরা যারা আছেন তারাই বা কি বলছেন? অনেক দ্রোহের উষ্ণতায় মিলব কুয়াশার ভোরে, এমন স্লোগানকে সামনে রেখে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জুলাই প্রবাহ তারা আয়োজন করেছে দ্রোহ উৎসব। মূলত জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন বা যারা অংশগ্রহণ করেছেন তাদের একটা অন্য মিলন মেলা ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কের এই তেঁতুলতলায় এই দ্রোহের উৎসবটি আয়োজন করা হয়েছে। একদিকে যেমন একটা বেদনার জায়গা, অন্যদিকে উজ্জীবিত হওয়ার জায়গা। নতুন বাংলাদেশকে বিনির্মাণে তরুণরা কিভাবে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়বে সেই লক্ষ্যে তারা কিন্তু আসলে মূলত কাজ করে যাচ্ছেন। এবং এই তারা আয়োজকরা বলতে চাচ্ছেন যে মূলত জুলাই গণ অভ্যুত্থানে শুধুমাত্র ছাত্র নয়, কৃষক, শ্রমিক, সকল পেশার মানুষের যে অংশগ্রহণ ছিল এবং 1971 সালে যে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার লক্ষ্য ছিল এবং বিগত 53 বছরে যে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার লক্ষ্য ছিল সেটি কিন্তু বিভিন্ন সময় কিন্তু ব্যাঘাত ঘটেছে। সেই বৈষম্য দূর করে কিভাবে একটি বৈষম্যহীন নতুন দেশ গড়া যায় এবং একটা বৈষম্যহীন সমাজ গড়া যায় তারই লক্ষ্যে কিন্তু এই তেঁতুলতলায় এই দ্রোহ উৎসবটি আয়োজন করা হয়েছে। এবং সারাদিন দিনব্যাপী কিন্তু এই আয়োজন রয়েছে। সকালের দিকে আমরা দেখতে পেরেছি যে ময়মনসিংহের শহীদ সাগরের যে পিতা রয়েছেন আসাদুজ্জামান, তিনি প্রথমে এটি উদ্বোধন করেন এই অনুষ্ঠানের এবং পরবর্তী জাতীয় সঙ্গীত হয় এবং এর পরবর্তীতে যন্ত্রসঙ্গীত রয়েছে, রাগ সঙ্গীত রয়েছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে এবং বিকেলের দিকে জুলাই গণ অভ্যুত্থানের আলোচনা সভা রয়েছে। এবং এই সবাই আমরা দেখতে পাচ্ছি যে যারা সেই আন্দোলনে অংশগ্রহণকারী, যারা তরুণ রয়েছেন তারা এখানে এসেছেন, সব শ্রেণীর মানুষই রয়েছেন। বিশেষ করে সকালের দিকে এই জয়নুল আবেদিন পার্কে যারা একটু হাঁটতে আসেন বা এদিকে ঘুরতে আসেন তারাও কিন্তু এখানে এই আয়োজনে অংশ নিচ্ছেন এবং সারাদিন ব্যাপী এখানে আয়োজনটি থাকবে। এবং এই আয়োজনের মধ্য দিয়ে যারা আয়োজকরা যেটা বলতে চাচ্ছেন যে বিগত সময়ের যে ফ্যাসিস্ট সরকার ছিল বা সে যে শাসন আমল ছিল সেই শাসন আমলের অবসান ঘটিয়ে একটি বৈষম্যহীন নতুন সমাজ বিনির্মাণের লক্ষ্যে কিন্তু তারুণের হাত ধরে এই লক্ষ্যে দিয়ে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে। এবং সকালের এই আয়োজনে আমরা দেখতে পেরেছি যে যারা এই শুধুমাত্র এই সঙ্গীত পাশাপাশি যারা এই জুলাই গণ অভ্যুত্থানে যে আলোকচিত্রগুলো রয়েছে একপাশে সেই আলোকচিত্র প্রদর্শনীও রয়েছে। এবং এখানে যারা এসেছেন তারা যেটা বলছেন যে 1971 সালে যারা লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে এবং সেই শহীদদের বিনিময়ে যে নতুন যে বাংলাদেশটি গড়ার আমাদের প্রত্যয় ছিল সে বিভিন্ন সময় কিন্তু সেই বাংলাদেশ গড়ার বৈষম্যের বাংলাদেশ বিগত সময়গুলোতে ছিল এবং সেই বৈষম্য থেকে দূর করতে নতুন যে প্রজন্ম রয়েছে তারা বৈষম্য সমাজ দেশ গড়তে চান। এবং সারাদিন ব্যাপী আয়োজন চলছে। আমরা রয়েছি এই আয়োজনে, নিশ্চয়ই পরবর্তীতে আরো নতুন আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেক এবার দেশের বাইরের খবর। ইতিহাসের ভয়াবহ দাবানলে পৌঁছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এর মধ্যে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 7 জনের, আর্থিক ক্ষতি ছাড়িয়েছে $5,000 কোটি। শুধু প্যালিসেডস আর ইটনে আগুনে গ্রাস করেছে 28,000 একর এলাকা। এদিকে ভয়াবহ দাবানলের মধ্যেই চলছে লুটপাট। পরিস্থিতি সামাল দিতে শহরে জারি করা হয়েছে কারফিউ। এর মধ্যে লুটপাটে জড়িত সন্দেহে কমপক্ষে 20 জনকে আটক করা হয়েছে। নাফি আরমান মননের প্রতিবেদন। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সমুদ্র ঘেঁষা স্যান্টা মনিকা থেকে মালিবু পর্যন্ত বিস্তৃত অভিজাত এলাকা প্যালিসেডস, যেখানে দৃশ্যায়ন হয়েছে বিভিন্ন চলচ্চিত্র, রয়েছে টেলিভিশন ও সঙ্গীতাঙ্গন সহ অসংখ্য হলিউড তারকার বিলাসবহুল বাড়ি। লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে শুধু এই প্যালিসেডসে 17,000-এর বেশি এলাকা গ্রাস করে নিয়েছে দাবানল। এটুকু সময়ে পুড়ে ছাই প্যারিস হিলটন, বিলি ক্রিস্টাল, জেনিফার গ্রের মতো অনেক তারকার বাড়ি। প্যালিসেডস ও ইটন সহ
লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বড় 2 দাবানলে প্রতিনিয়তই বাড়ছে পরিধি, যদিও নিয়ন্ত্রণে আনা যায়নি কোনো প্রকার দাবানল। প্রাণে বাঁচতে বাড়ি ছেড়ে সরে গেছেন প্রায় 4 লাখ মানুষ। Had just come from my family home where my mother lives. That was burned to a crisp, so that was the initial shock value. And then I came up to my home, and same thing, it's completely dust. So that's I just had to see it with my own eyes to believe it. দাবানলের খবর সংগ্রহ করতে গিয়ে যুদ্ধকবলিত অঞ্চলের সঙ্গে আধুনিক শহর লস অ্যাঞ্জেলেসের পার্থক্য পাচ্ছেন না সংবাদকর্মীরা। এদিকে দাবানলের সুযোগে চলছে বেপরোয়া লুটপাট, যা প্রতিরোধে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শহরটিতে জারি করা হয়েছে কারফিউ। ইতোমধ্যে বেশ কয়েকজনকে আনা হয়েছে আইনের আওতায়। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন লস অ্যাঞ্জেলেসের পুলিশ প্রধান। We had a number of looting arrests throughout the entire county region. That is unacceptable behavior, so we don't continuously victimize the people who have already been victimized, who have lost their homes. আগুনের যে ভয়াবহতা তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বড় দলও প্রয়োজনের তুলনায় কিছুই নয়। আগুন নেভাতে কম পড়ছে পানিও, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পোহাচ্ছেন 7,500 দমকল কর্মী। এমন পরিস্থিতিতে ক্ষতি পুষিয়ে উঠতে আগামী 180 দিন পর্যন্ত শতভাগ আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। Today I'm announcing that the federal government will cover 100% of the cost for 180 days. This is going to pay for things like debris and hazard material removal, temporary shelters, first responders' salaries, and all necessary measures to protect life and property. স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত বাতাসের তীব্রতা বেশি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর। তাই শীঘ্রই দাবানল নিয়ন্ত্রণে আসবে না বলে ধারণা করছেন বিশ্লেষকরা। জেপি মর্গানের বিশ্লেষণ বলছে, দাবানলের আর্থিক ক্ষতি ছাড়িয়েছে $5,000 কোটি। আকুওয়েদারের ক্ষেত্রে যা $13,500 কোটি পৌঁছেছে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। 250 বছরের পুরনো রাজধানী নগরী তেহরান আর থাকছে না ইরানের রাজধানী। সরে যেতে পারে দক্ষিণের উপকূলীয় মাকরান অঞ্চলে। একদিকে 200 বছরের জনসংখ্যা বিস্ফোরণ, আর তার উপরে পানি ও বিদ্যুতের ঘাটতি। সমস্যার সমাধান হিসেবে রাজধানী সরিয়ে নেয় বিকল্প মনে করছে ইরান সরকার। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। ইতিহাসের এক জীবন্ত উপাখ্যান তেহরান। বহু ঐতিহাসিক নিদর্শনের ভূমি, মরুর বুক চিরে জেগে ওঠা 730 বর্গ কিলোমিটারের এই শহর 200 বছরেরও বেশি সময় ধরে পারস্য উপসাগরীয় ও আরব অঞ্চলের অন্যতম প্রভাবশালী দেশ ইরানের রাজধানী নগরী। 1786 সালে কাজার সাম্রাজ্যের রাজধানী হিসেবে যাত্রা শুরু তেহরানের। ককেশাস অঞ্চলে ইরানি ভূখণ্ডের কাছাকাছি বলে তেহরানকে রাজধানী নগরী হিসেবে বেছে নিয়েছিলেন কাজার সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম শাসক আগা মুহাম্মদ খান। বহু ইতিহাসের সাক্ষী তেহরান থেকে 239 বছর পর রাজধানী সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে ইরান সরকার। 1,68,00,000 মানুষের তেহরান মহানগরী ইরান ও পশ্চিম এশিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। রাজধানী কেন্দ্রিক জনসংখ্যা বিস্ফোরণের জেরে নগরের প্রাণ প্রায় নিভু নিভু। بیش از 3 دهه است که راجع به انتقال پایتخت صحبت میشه. ظرفیت‌های زیستی هر منطقه نشون میده که چقدر میشه روی این منطقه برای گسترش فعالیت‌ها প্রায় 250 বছরের জনসংখ্যার ভারে জীর্ণ তেহরানে পানি ও বিদ্যুতের মতো মৌলিক পরিষেবার অবস্থা ভীষণ ভঙ্গুর। সমস্যার সমাধান হিসেবে রাজধানী সরিয়ে নেয়ায় বিকল্প মনে করছে ইরান সরকার। তেহরানের পর নতুন রাজধানী নিশ্চিতভাবেই হবে দক্ষিণের কোথাও। প্রাথমিকভাবে উপকূলীয় মাকরান অঞ্চলের কথা ভাবছে ইরান সরকার। دو تا شورا هم تشکیل شده، یکی شورایی که مشکلات پایتخت رو داره احصا میکنه و 2 شورایی که راجع به مناطق در واقع رو اقتصاد دریا محور که داره کار میکنه. রাজধানী স্থানান্তরের ঘটনা ইরানের ইতিহাসে অবশ্য নতুন নয়। খ্রিস্টপূর্ব 678 সাল থেকে পারস্য নামে পরিচিত ইরানের 32তম রাজধানী তেহরান তাৎক্ষণিকভাবে না হলেও অচিরেই 33তম রাজধানী পেতে যাচ্ছে 2600 বছরের পুরনো দেশটি।
নুজহাত কামাল, এখন বিশ্ব। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। রেস্তোরাঁয় খেতে গুনতে হবে বাড়তি টাকা, খরচ বাড়বে মোবাইল কল ও অভ্যন্তরীণ আকাশ পথে, শতাধিক পণ্য সেবায় বাড়ল শুল্ক ভ্যাট। দল ব্যক্তির গুণগান নয়, পাঠ্য বইয়ে অভ্যুত্থানের গ্রাফিতি, বইয়ের সঙ্গে সম্পর্ক বাড়বে শিক্ষার্থীদের, বলছেন শিক্ষাবিদরা। এবং দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, লুটপাট ঠেকাতে কারফিউ জারি, আটক 20, প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 7 জনে। এই ছিল এখন বাজারে। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।